তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার পলিটির 8 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভারতীয় পার্লামেন্ট বা ভারতীয় সংসদ। আজকের এই ক্লাসে পার্লামেন্টের সম্পূর্ণ থিওরি আলোচনা করব এবং তার সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব একই ক্লাসে। তোমাদের এখানে থিওরিটা আলোচনা হয়ে যাবে, প্লাস তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এবং আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে, তার জন্য সম্পূর্ণ ক্লাসটা তো করতেই হবে, পাশাপাশি তোমাদের একটা কাজ প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, আর তোমরা কিন্তু আমাদের যে পলিটির আগের ক্লাসগুলো সেগুলো কিন্তু অবশ্যই পরপর দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। পরিষ্কার? তো আজকে আমাদের সম্পূর্ণ পার্লামেন্ট আলোচনা করব এবং তোমাদের সাথে কিন্তু বলে রাখি, আমাদের তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু আমি গ্রাম পঞ্চায়েতের জিকে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। পরিষ্কার? আর আজকের ক্লাসের তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসে দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এগুলো খাতায় লিখে নিতে পারো নোটস করে। দেখো, খাতায় লিখে রাখলে নিজের হাতে, তাহলে কিন্তু তোমাদের এই রিভিশন দিতে বা পড়তে সুবিধা হবে। ফোন থেকে বা তোমার সাথে প্রিন্ট তো আলাদা ব্যাপার, তোমরা যদি ভালো করে পড়তে চাও বা রিভিশন করতে চাও, তাহলে কিন্তু নিজেদের হাতে লিখে খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে, তাহলে কিন্তু আমাদের পড়তে সুবিধা হবে। পরিষ্কার? আর আগের ক্লাসগুলো অবশ্যই করে আসো। আর ক্লাসটি ভালো লাগে কিন্তু, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। যদিও আমি লাইকের কথা বলি না ক্লাসে, তাও বলছি আজকে করে দিও। আর শুরু করছি ক্লাস, বেশি কথা বাড়াবো না। তোমরা জানো আমাদের ক্লাসে কিন্তু পড়াশোনা বেশি হয়, কথা বেশি হয় না। যাই হোক, দেখো প্রথমে চলে এসে আমরা দেখো ভারতের পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় সংসদ। প্রথমে আমাদের জানতে হবে যে ভারতীয় যে পার্লামেন্ট বা সংসদেরা সংবিধানের কত নম্বর পার্টে দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের 5 নম্বর পার্টে বা 5 নম্বর পার্টে বা 5 নম্বর অংশে কিন্তু দেওয়া রয়েছে। কততম অধ্যায় যদি বলে, তাহলে হচ্ছে 5ম অধ্যায় কিন্তু দেওয়া রয়েছে। অধ্যায়টা পশ্চিমবঙ্গের পরীক্ষা তেমন জিজ্ঞেস করে না, পার্টটা মনে রাখবে। পার্ট কত নম্বর পার্টে, এই ভারতীয় সংবিধানের 5ম পার্টে কিন্তু ভারতীয় পার্লামেন্টের কথা দেওয়া রয়েছে। কত নম্বর আর্টিকেল যদি বলি, আর্টিকেল হচ্ছে 79, মানে 79 থেকে 122 নম্বর ধারায় কিন্তু দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে। আর আমরা জানি দেখো 22, তো 123 নম্বরে কী আছে বলো? যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই বলতে পারবে 123 নম্বর ধারায় কী দেওয়া রয়েছে। আমি বলে দিই, এটা হচ্ছে রাষ্ট্রপতি সংক্রান্ত কোনো একটা ধারা। এটাতে কী দেওয়া রয়েছে বলো? দেখো 79 থেকে 122 নম্বর ধারা পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের গঠন, কক্ষ, কার্যকাল, আধিকারিক, কার্যপদ্ধতি এবং ক্ষমতা বিস্তারিত বর্ণিত রয়েছে। পার্লামেন্টের গঠন প্রথমে আলোচনা করি। 79 নম্বর ধারায় পার্লামেন্টের গঠন দেওয়া রয়েছে। পার্লামেন্ট কিন্তু 3টি অংশ নিয়ে গঠিত। 3টি অংশ তোমরা এইভাবে বুঝতে পারবে এই পিরামিডের মাধ্যমে। 3টি অংশ কী কী? নিম্নকক্ষ। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। এই যে নিম্নকক্ষ লোকসভা, তার যে লোকসভা এলএস। উচ্চকক্ষ রাজ্যসভা, উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে যে পার্লামেন্টের কিন্তু 3টে অংশ, রাষ্ট্রপতি কিন্তু একটা অংশ, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ মানে আপার হাউস, এবং লোকসভা হচ্ছে লোয়ার হাউস। ঠিক আছে? এগুলো কিন্তু নিম্নকক্ষ। এগুলো মাথায় রাখবে যে উচ্চকক্ষ কোনটা, নিম্নকক্ষ কোনটা, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা ধীরে ধীরে কিন্তু ধারাভিত্তিক আলোচনা করে নেব। দেখো, প্রথমে হচ্ছে ধারা নম্বর 79, যেটা বললাম পার্লামেন্টের গঠন, এটা আলাদা করে আর কি বলবো। আর এই যে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট যদি বলে কত কক্ষ বিশিষ্ট, হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। কি কি? একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, যেটা আমি প্রথমে বললাম। এবার এই যে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল যে আইনসভা, এটা কোথার, মানে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, কোন দেশে? সেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে যে ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু এটা গৃহীত। খুব গুরুত্বপূর্ণ। এবার ধারা নম্বর 80। 80তে কী বলা হয়েছে? 80তে বলা হয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার গঠন। সর্বোচ্চ আসন সংখ্যা কত রাজ্যসভায়? সেটা হচ্ছে 250, মানে 250টা সবচেয়ে বেশি, মানে 250টা আসন রয়েছে, এর উপরে নাই, মানে এর ওখানে, এটা হচ্ছে সর্বোচ্চ, মানে ম্যাক্সিমাম। এর মধ্যে 238টা রাজ্য থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত হন। এটা কিন্তু মাথায় রাখবে। কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিনিধি এবং 12 জন কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপর দেখো, এক সেকেন্ড, এখানে আমি একটুখানি একটু ভুল বললাম, এই জায়গাটায় আমার বলা উচিত ছিল। এখানে হচ্ছে 238 জন হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি এবং 12 জন হচ্ছে
রাষ্ট্রপতি মনোনীত করেন বিভিন্ন ফিল্ড থেকে। কী কী ফিল্ড বলছি তোমাদের। বর্তমানে যদি বলে কতটা আসন রয়েছে, সেটা হচ্ছে 245টা কিন্তু বর্তমানে রয়েছে। রাষ্ট্রপতির মনোনয়ন মানে রাষ্ট্রপতি কিন্তু কিছু ক্ষেত্র থেকে মনোনয়ন করেন। কী কী ক্ষেত্র? একটা হচ্ছে সাহিত্য, একটা বিজ্ঞান, একটা শিল্প এবং সমাজসেবা ক্ষেত্র থেকে কিন্তু 12 জন সদস্য কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করেন বিভিন্ন ফিল্ড থেকে। ভোটের পদ্ধতি কি এখানে? রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা অনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। কারা করেন? যে দেখো, বিধানসভার নির্বাচিত সদস্য মানে হচ্ছে এমএলএ। এমএলএ দ্বারা কিন্তু মানে বিভিন্ন রাজ্যের এমএলএ যারা আছে তারা কিন্তু এই রাজ্যসভার সদস্যদের কিন্তু ভোটদান করেন। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? আর 238 জন হচ্ছে তোমাদের রাজ্য, স্টেট এবং ইউটি থেকে 238 জন এবং 12 জন কোথায়? 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করেন। কী ফিল্ড থেকে? সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবা। ম্যাক্সিমাম কত? 250, বর্তমানে কত? 245। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে ধারা নম্বর 81। 81তে কী রয়েছে? 81তে রয়েছে লোকসভার গঠন, কম্পোজিশন অফ লোকসভা। সর্বোচ্চ সংখ্যা কত লোকসভাতে? 552 জন। মূল সংবিধানে কত ছিল? 500টা ছিল। বর্তমানে যদি বলে কত সংখ্যা, তাহলে হবে 543 জন। ঠিক আছে? আর এখানে কিন্তু সবাই কিন্তু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের মনোনীত প্রার্থী থাকে না। সমস্ত যে সদস্য তারা কিন্তু ভোটে নির্বাচিত হয়। আমরা কিন্তু ডাইরেক্ট এদেরকে ভোট দিই। ঠিক আছে? লোকসভা ভোটে আমরা ডাইরেক্ট ভোট দিই। 2024 সালে লাস্ট হয়েছিল, তখন আমরা কিন্তু ডাইরেক্ট ভোট দিয়েছিলাম। মনোনয়ন কিন্তু বাতিল। আগের ধারা থেকে দেখো 331 নম্বর ধারা অনুযায়ী 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতেন, কিন্তু 2019 সালের 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই প্রথা বাতিল করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ভোট পদ্ধতি কি? সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে 18 বছর বা তার বেশি নাগরিকদের দ্বারা নির্বাচিত। আমরা যখন জানি আমরা আমাদের ভোটের বয়স কত? 18 বছরের ওপরে, 18 বছরের ওপরে। তো আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু ভোট দিয়ে এই লোকসভার সদস্যদের নির্বাচিত করি আমরাই। ওকে? এবার দেখি আমরা পরবর্তী ধারা, ধারা নম্বর 82। এটা হচ্ছে প্রতি আদমশুমারি পর আসন পুনর্নির্বাস। মানে কি? মানে হচ্ছে দেখো, এই যে লোকসভার সিট, এই যে 500, এখন বর্তমানে হচ্ছে 543, যাই হোক। তো এই যে লোকসভার সিটগুলো আছে, এক সেকেন্ড, এই যে দেখো, এই লোকসভা যে 552 বর্তমানে আছে, এখন বর্তমানে 543, এই যে সিটগুলো আছে এগুলো কিন্তু কি অনেক বেসিসে হয়। ধরো কোনো একটা রাজ্যে জনসংখ্যা বেশি, সেখানে কিন্তু লোকসভার সিটও বেশি। কোনো রাজ্যে জনসংখ্যা কম, সেখানে কিন্তু লোকসভার সিট কম। যেমন উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি, কারণ সেখানে জনসংখ্যা বেশি। এটা কিন্তু আদমশুমারি মানে যে সেন্সাস হয় সেটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে? দেখো, প্রতি 10 বছর অন্তর আদমশুমারির পর লোকসভা ও রাজ্যসভার আসন সংখ্যার পুনর্নির্ধারণ করা হয়। মানে হচ্ছে ডিলিমিটেশন করা হয়। মানে ধরো সেন্সাস যখন হবে, যখন জনগণনা হবে, তখন দেখা যাবে হয়তো কোনো রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরো কোনো রাজ্যের জনসংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে, তো সেখানে ধরো 50টা সিট ছিল, সেখানে কিন্তু 50টা থেকে সেটা বাড়িয়ে ধরো করা হলো 55। বা কোনো রাজ্যের জনসংখ্যা কমেছে, তো সেখানে ধরো 10টা সিট ছিল, সেখানে ধরো 10টার জায়গায় করা হলো 9টা। তো এভাবে কিন্তু জনসংখ্যার ভিত্তিতে কিন্তু সিটগুলো আবার ডিস্ট্রিবিউট করা হবে। এটাকে ডিলিমিটেশন বলা হয়। এটা হচ্ছে ধারা নম্বর 72। 74 বলছে 84তম সংবিধান সংশোধনী 2001 সাল অনুযায়ী 2026 সাল পর্যন্ত লোকসভার মোট আসন সংখ্যা 1971 সালের আদমশুমারির ভিত্তিতে পরিবর্তিত রাখা হয়েছে। মানে 2071 সালে যে সেন্সাস হয়েছিল তার অনুযায়ী কিন্তু 2026 সাল পর্যন্ত কোনো রকমের চেঞ্জেস আসবে না, সেটা কিন্তু বলা হয়েছিল। এরপরে আবার চেঞ্জ আসবে। দেখো, তারপর হচ্ছে ধারা 83, 73, 74 বলছি বারবার, ভুল হচ্ছে। 83, সংসদের 2টি কক্ষের মেয়াদ মানে ডিউরেশন কত বছর পর্যন্ত, বা তাদের মেয়াদকাল কত। রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ, এটা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। কিন্তু যদি পরীক্ষায় বলে যে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত, তাহলে কিন্তু হবে 6 বছর। যদি বলে রাজ্যসভার কার্যকাল কত, তাহলে কিন্তু হবে সেটা কোনো রকমে হবে না, কারণ রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, সেটা কিন্তু কখনোই ভেঙে যায় না। কিন্তু রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। প্রতি 2 বছর অন্তর 3/1 সদস্য অবসর নেন। মানে 3 ভাগের 1 ভাগ অবসর নেন, এবং কিন্তু 2 বছর অন্তর কিন্তু আবার সেই 1 ভাগটা পূরণ করে কিন্তু নতুন সদস্য চলে আসে। তাই কিন্তু রাজ্যসভা কখনোই ভেঙে যায় না। লোকসভা ভেঙে যায়, লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর, তবে মেয়াদ কিন্তু শেষ হওয়ার আগেও লোকসভা ভেঙে যায়। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এবারে একটা পয়েন্ট আছে এখানে, জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ একেবারে কিন্তু 1 বছর বাড়িয়ে দেওয়া যায়, যখন এমার্জেন্সি হয় তখন। ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ধারা নম্বর 84। এটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। মানে আমাদের যে এমপি হওয়ার যোগ্যতা কী কী লাগবে। তাকে প্রথমে হচ্ছে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তাকে হচ্ছে সর্বনিম্ন 25 বছর হচ্ছে লোকসভার জন্য, আর হচ্ছে রাজ্যসভার জন্য হচ্ছে 30 বছর। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে।
সরকারের কিন্তু কোনো রকম লাভজনক পদে থাকা চলবে না। তারপর ধারা নম্বর 85 বলা রয়েছে পার্লামেন্টের অধিবেশন মানে সেশনসগুলো কী কী আছে, তারপরে স্থগিতকরণ, ভেঙে দেওয়া এগুলো কিন্তু রয়েছে 85 নম্বর ধারাতে। দেখো, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন এবং স্থগিত করেন, তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। আহ্বান কে করেন বা সামান কে করেন? রাষ্ট্রপতি। প্ররোগ বা স্থগিত কে করেন? রাষ্ট্রপতি। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। নিয়ম: সংসদের দুটি অধিবেশনের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সময় ব্যবধান মানে 6 মাসের বেশি হবে না। মানে 6 মাসের বেশি কিন্তু হবে না। ধরো একটা সেশন আজকে হলো, 6 মাসের মধ্যে কিন্তু আরেকটা সেশন করতে হবে। 6 মাসের পরে কিন্তু করলে হবে না, এটা মাথায় রাখবে। অর্থাৎ বছরে কিন্তু অন্তত 2টি কিন্তু সেশন বা অধিবেশন বসতেই হবে, এটা মাথায় রাখবে। ভারতে কিন্তু 3টে অধিবেশন হয় কী কী? এটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মেতে হয়। বর্ষাকালীন সেটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর, এবং শীতকালীন সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর। কিন্তু পরীক্ষায় এটা দেয় যে গ্রীষ্মকালীন দিয়ে দেয়, কিন্তু গ্রীষ্মকালীন কিন্তু কোনো রকমের অধিবেশন হয় না, এটা মাথায় রাখবে। চলে আসি, দেখো পরবর্তী যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, তোমরা যারা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও তারা কিন্তু অবশ্যই নিতে পারো। এখন আমাদের স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। স্টাডি ম্যাটেরিয়াল, এই যে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যদি একবার নিয়ে নাও, এটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে। কী কী পরীক্ষা? মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, তারপর ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু একটা তোমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালে কাজ হয়ে যাবে। এখানে তোমরা কী কী পাচ্ছ? ইতিহাস পাচ্ছ, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা পাবে, এবং একসাথে কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করো। আমি নাম্বারটা আরেকবার লিখে দিই, 9748070028। এই নাম্বারকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। এবং প্রাইস কিন্তু একদমই কম, অন্য অনেক জায়গা থেকে মানে প্রচুর কম। মানে যারা প্রচুর কম বলতে দেখো একদম অ্যাফোর্ডেবল, যতটা কমানো যায় ততটা কিন্তু কমিয়ে আমি রেখেছি। একদম অ্যাফোর্ডেবল, সবাই কিন্তু সবার সাধ্যের মধ্যেই। তোমরা কিন্তু এটা নিয়ে এখনই পড়াশোনা শুরু করে দাও ভালো করে। এগুলো কিন্তু একদম মানে পরীক্ষা ওরিয়েন্টেড, এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো একদম পরীক্ষা ওরিয়েন্টেড, মানে একদম হাবিজাবি কিছুই দেওয়া হয়নি। যতটা দরকার ততটা দেওয়া রয়েছে। তোমরা এগুলো নিয়ে খুবই তাড়াতাড়ি এগুলো শেষ করতে পারবে, এবং পড়তেও ভালো লাগবে, এবং ভালো করে কিন্তু রিভিশনও দিতে পারবে। একদম টেবিল দিয়ে ভালো করে করা রয়েছে, ঠিক আছে? একদম পয়েন্ট ভিত্তিক টেবিল দিয়ে ভালো করে করা রয়েছে। যেগুলো দরকার পরীক্ষার জন্য, যেগুলো একদম পরীক্ষা রিলেটেড, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা নিতে চাও বা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তো চলে আসছি পরবর্তী আমাদের আর্টিকেল কী বলছে। ধারা নম্বর 86-87, রাষ্ট্রপতির ভাষণ ও বিশেষ বার্তা। দেখো, এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় এই যে আর্টিকেলগুলো রয়েছে যে 86-87, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় না। তা দেখে রাখো একটুখানি। রাষ্ট্রপতি হচ্ছে সংসদের যে কোনো কক্ষে বার্তা পাঠাতে পারেন বা ভাষণ দিতে পারেন। কত নম্বর? ধারা নম্বর 86। ধারা 87, বিশেষ ভাষণ প্রতি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছর প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে যৌথ সভায় ভাষণ দেন। এগুলো মাথায় রাখবে। এই আর্টিকেলগুলো পরীক্ষা না দিলেও এগুলো কিন্তু তোমাদের দিতে হবে, দেবে যে প্রথম অধিবেশনে কে ভাষণ দেয়, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। তো ধারা নম্বর 88, মন্ত্রীবর্গ, অ্যাটর্নি জেনারেলের অধিকার। ভারতের যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের ধারা কত? ধারা হচ্ছে 76। যখন অ্যাটর্নি জেনারেল পড়াবো তখন পড়াবো। সংসদের যে কোনো কক্ষের কার্যকলাপে অংশ নিতে এবং বক্তব্য রাখতে পারেন, এগুলো কিন্তু মাথায় রাখবে। কিন্তু এই যে অ্যাটর্নি জেনারেল তারা কিন্তু ভোট করতে পারেন না, এটা কিন্তু মাথায় রাখবে। টুইস্ট ইনফো দেখো, এখানে তোমাদের একটা মাথায় রাখতে হবে, এই যে আমি যেটা বললাম টুইস্ট ইনফো মানে হচ্ছে ইনি কিন্তু এই যে অ্যাটর্নি জেনারেল যে থাকেন, মানে অ্যাটর্নি জেনারেল সংসদে উপস্থিত থাকতেও আলোচনা করতে পারলেও তিনি কিন্তু সংসদে ভোট দান করতে পারেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। ওকে, চলে আসি নেক্সট। দেখো, নেক্সট ধারা বলছে ধারা নম্বর 89, আর রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। আর রাজ্যসভার সদস্যরা নিজেদের মধ্যে একটি থেকে একজন ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করে থাকেন, ঠিক আছে? দেখো, আমি যখন উপরাষ্ট্রপতি ক্লাসটা করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম 64 নম্বর ধারা অনুযায়ী যে ভারতের উপরাষ্ট্রপতি সেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে? ধারা নম্বর 90, 91, 92 বলেছে রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান পদত্যাগ এবং অবসরণের সেটা কিন্তু বলা রয়েছে। এটা জাস্ট এটাই মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখতে হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে পরবর্তী দেখো ধারা 93, এখানে লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার। লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন। প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভালাঙ্কার, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে দেখো ধারা 94, 95, 96, এখানে স্পিকার ডেপুটি স্পিকারের পদত্যাগ এবং অপসারণ, জাস্ট এটা মাথায় রাখবে তাহলেই হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্পিকার তার পদত্যাগপত্র জমা দেন ডেপুটি স্পিকারের কাছে এবং ডেপুটি স্পিকার দেন স্পিকারের কাছে, মানে একে অপরের কাছে কিন্তু জমা দেন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, লোকসভার তৎকালীন সমস্ত সদস্যের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে 14 দিনের নোটিশ দিয়ে স্পিকারকে অপসারিত করা যায়। ওকে,
তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় একটু রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে ধারা নম্বর 97। এখানে কি চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, স্পিকার, ডেপুটি স্পিকারের বেতন ও ভাতা। এখানে অত কিছু আর্টিকেল মাথায় রাখতে হবে না, জাস্ট এটা মনে রাখবে যে এদের যে ভাতা সেটা কিন্তু সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়, ব্যাস এটা মনে রাখবে। 98 সংসদের সচিবালয় বা সেক্রেটারিয়েট, এটা ব্যাস মাথায় রাখবে। আর 99 সংসদের সদস্যদের শপথ গ্রহণ। সংসদের সমস্ত সদস্যকে কে শপথ বাক্য পাঠ করে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। সব হ্যাঁ, ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এক সেকেন্ড, এখানে একটা জিনিস মনে হয় পয়েন্ট, একটা পয়েন্ট, যাই হোক এই পয়েন্ট তোমার এই পয়েন্টগুলো মাথায় রাখলে হবে, আর কোনো কিছু দরকার নেই। অ্যাপয়েন্ট করেছে রাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী আমাদের আর্টিকেল 100, এটা হচ্ছে কাস্টিং ভোট কোরাম। কাস্টিং ভোট কি, ধরো কাস্টিং ভোট ধরো কোনো একটা ধরো লোকসভাতে কোনো একটা বিলের জন্য ভোটিং হলো, এবং ধরো বললাম ধরো লোকসভা ধরো সদস্য 20 জন, কথা বলছি, ধরো 10 জন বললো হ্যাঁ, 10 জন বললো না, এবার তো ড্র হয়ে গেল, এবং কাস্টিং ভোটটাকে দেবে, কাস্টিং ভোট দেবে কিন্তু স্পিকার, এবং রাজ্যসভার চেয়ারম্যান নির্ণায়ক ভোট কাস্টিং ভোট দিতে পারেন, এগুলো কিন্তু মাথায় রাখবে। কোরাম, কোরাম কি মানে একটা ন্যূনতম সদস্য সংখ্যা যেখানে কিন্তু একটা আলোচনা শুরু করা যাবে, একটা অধিবেশন শুরু করা যাবে, সেটা হচ্ছে কোরাম। কোরামটা কি 10% বা হচ্ছে 1/10, এক ভাগ, 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বা 10%, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ধারা 101 কি, ধারা 101 হচ্ছে কোনো ব্যক্তি একই সাথে সংসদের উভয় কক্ষে সদস্য হতে পারেন না, আসন শূন্য হওয়ার নিয়ম। মানে 100 থেকে কিন্তু রাজ্যসভারও সদস্য বা লোকসভা সদস্য দুটো শ্রেণীর সদস্যের হওয়া যাবে না। তো ধরো নির্বাচিত হয়ে গেল, তাকে বলতে হবে আমি কোন কার সদস্য আমি হতে চাই, তাহলে কিন্তু আসন শূন্য হয়ে যাবে। 102 অযোগ্যতা, দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা লাভজনক পদে থাকলে কিন্তু বাতিল হবে। মানে হচ্ছে এটা হচ্ছে ধরো 102 নম্বর ধারা বলেছে, কোনো একজন ধরো এমপি কেউ ধরো দেউলিয়া হয়ে গেল বা বিকৃত মস্তিষ্ক হয়ে গেল, বা কোনো অন্য দেশে ধরো নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে কিন্তু সেই সদস্যটা তিনি বাতিল হয়ে যাবে এবং সেই পদটা কিন্তু খালি হয়ে যাবে। এছাড়াও কিন্তু 10তম তফসিল অনুযায়ী দলত্যাগ বিরোধী আইনের জেরে পদ খারিজ করা হয়, ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো ধারা নম্বর 103, সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি, এটা just মাথায় রাখবে। 104, শপথ না নিয়ে বা অযোগ্য ঘোষণা হওয়ার পরেও সংসদে বসলে বা ভোট দিলে প্রতিদিন 500 টাকা জরিমানা হবে, এগুলো অত মাথায় রাখতে হবে না, এগুলো পরীক্ষায় দেয় না। 105, এখানে দেখো সংসদ ও সদস্যদের বিশেষাধিকার, এটা জাস্ট এটা মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখতে হবে না। 106, সংসদের সদস্যদের বেতন ও ভাতা আইন দ্বারা নির্ধারিত হয়। 107টা একটু মনে রাখবে, এটা কি, এটা হচ্ছে সংসদের যে সাধারণ বিল তার কিন্তু উত্থাপন এবং তা পাশ করার নিয়মাবলী এবং পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 107 নম্বর। 108 নম্বর কি, এটা হচ্ছে যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন কি, কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা রাজ্যসভার মধ্যে ধরো একটা অচলাবস্থার একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তার মধ্যে তখন কিন্তু রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করেন, এবং এখানে সভাপতিত্ব কে করেন যৌথ অধিবেশনে, সে সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন কত নম্বর ধারায়, 108 নম্বর ধারায় ডাকেন কে, রাষ্ট্রপতি, আর সভাপতিত্ব করেন কে, লোকসভার স্পিকার, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 109 নম্বর ধারা গুরুত্বপূর্ণ, এখানে অর্থ বিল পাশের বিশেষ পদ্ধতি, এবং এটি রাজ্যসভার উত্থাপন করা যায় না, রাজ্যসভার মাত্র 14 দিন আটকে রাখতে পারে। মানে যে অর্থ বিল আছে বা মানি বিল আছে সেটা কিন্তু একমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, এবং লোকসভাতে ডিসিশন নেওয়ার পরে রাজ্যসভা পাঠানো যায়, রাজ্যসভা নিজেদের কিন্তু মতামত দিতে পারে, কিন্তু সেটার মধ্যে কোনো রকমের চেঞ্জেস আনতে পারে না, এবং রাজ্যসভা যদি এটাকে সর্বদিন কিন্তু মানে সবচেয়ে বেশি হচ্ছে 14 দিন পর্যন্ত আটকে রাখতে পারে, বা 14 দিন পর যদি রাজ্যসভা কোনো রেসপন্স না করলে তখন কিন্তু সেটাকে মেনে নেওয়া হয় যে তাদের সম্মতি হয়েছে। 110 নম্বর ধারা কী রয়েছে, অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে, এবং কোনো বিল অর্থ বিল কিনা সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত কার, সেটা হচ্ছে লোকসভার স্পিকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ধারা 111, সেটা হচ্ছে বিলে রাষ্ট্রপতির সম্মতি বা ভেটো পাওয়ার কিন্তু 111 নম্বর ধারায় দেওয়া রয়েছে। সংসদ থেকে বিল পাস হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে যায়, তিনি সম্মতি দিতে পারেন, বিল আটকে রাখতে পারেন, কিংবা পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারেন, সেটাই কিন্তু ভেটো পাওয়ার বলা হয়, এবং অর্থ বিলে কিন্তু সেটাকে করা যায় না, ভেটো পাওয়ার কিন্তু ইউজ করা যাবে না। হয়ে গেল। এবার হচ্ছে 112 নম্বর ধারা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাতে কী বলা রয়েছে, এটা হচ্ছে বাজেট বা বার্ষিক আর্থিক বিবরণী। বাজেট কথাটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই, এটা মাথায় রাখবে, সংবিধানে কিন্তু বাজেট শব্দের উল্লেখ নেই, সংবিধানের বাজেটটাই হচ্ছে কি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবরণী, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। রাষ্ট্রপতি প্রতি আর্থিক বছরের জন্য একটি সংসদ পেশ করান। তারপর 113 নম্বর ধারা তো তোমাদের মাথায় রাখতে হবে না। 114 নম্বর ধারা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, এটা জাস্ট মাথায় রাখবে। 116 নম্বর ধারা, 17 নম্বর ধারা অর্থ সংক্রান্ত বিল বা ফাইন্যান্স বিল হচ্ছে 117 নম্বর ধারা, এটাও মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাকি এগুলো কিন্তু একটু জাস্ট দেখে রাখবে, এগুলো অতটা পরীক্ষায় দেবে না। তারপর হচ্ছে 118 নম্বর ধারা,
19, 20টা দেখবে, 20টাতে কি আছে, সংসদে ব্যবহৃত ভাষা, ঠিক আছে, কোন ভাষায় সংসদের কার্যকলাপ হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। 121, 122, আদালত কিন্তু হস্তক্ষেপ নিষিদ্ধ, মানে সংসদের অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে বৈধতা নিয়ে কোনো রকম কিন্তু আদালত কোনো রকম কিন্তু প্রশ্ন তোলা যাবে না, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তো এখানে 122 নম্বর, 120 নম্বরটা মাথায় রাখবে, বাকিগুলো এগুলো কিন্তু অতটা পরীক্ষা দেয় না, তো এগুলো জাস্ট দেখে রাখো। ওকে, তো আমাদের এবার প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে আমাদের আবার বলে রাখি, তোমরা যারা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও তাদের কিন্তু বলে রাখি, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল এখন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিতে পারো। প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের দেখতে পাচ্ছ না কী কী পরীক্ষা দিয়েছি আমি, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের হয়ে যাবে, টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড, একদম এক্সট্রা কিছু দেওয়া নেই, শুধুমাত্র যতটা পরীক্ষায় দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে ইতিহাস, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, সমস্ত কিছুই পাবে। যারা নিতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে 9748070028 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এবং এগুলোর প্রাইসটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যে নিয়ে তোমরা কিন্তু এখনই এগুলোকে খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে, এমনভাবেই কিন্তু তৈরি করা রয়েছে। ঠিক আছে, চলে এসে আমাদের প্রশ্ন দেবার কুইক আমরা প্রশ্নগুলো কিন্তু সলভ করে নেব। দেখো, প্রথম হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে সংসদ পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংসদ আমরা দেখলাম কত নম্বর পার্টে, পার্ট নম্বর 5। উত্তরগুলো কিন্তু তোমরা যারা ক্লাসটা ভালো করে দেখেছো তারা কিন্তু দেখা মাত্রই উত্তরগুলো করতে পারবে। 2 নম্বর, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের পার্লামেন্ট গঠিত হয়। কত নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়, মানে পার্লামেন্টের গঠন কত নম্বর ধারায় বলা রয়েছে, ধারা নম্বর 79, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, কোশ্চেনগুলো একটু স্পিডেই করছি কারণ আমাদের থিওরি পড়া হয়ে গেছে, এগুলো তার টাইম ওয়েস্ট করে কি লাভ। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন, কতজনকে করতে পারেন, অপশন নাম্বার সি, 12 জনকে করতে পারেন। কোন কোন ক্ষেত্র থেকে করতে পারেন তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, টাইম ওয়েস্ট বলতে আমি যখন প্রশ্ন বলবো এখন আবার অপশান বলবো, তারা উত্তর বলবো, তারা কিন্তু প্রচুর সময় লেগে যাবে। আমরা তো থিওরিটা পড়ে নিলাম, তখন আমরা ফটাফট উত্তরগুলো করে নিলাম, আমাদের প্র্যাকটিস হয়ে গেল ফটফট। 2019 সালের 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভায় কোন পদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আমরা দেখলাম কি 2জন অ্যাংলো ইন্ডিয়ান পদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তখন ছিল 552, এই দুজন বাতিল হওয়ার পর ছিল 550, বর্তমানে কত আছে 543। ওকে, নেক্সট, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ কত, রাজ্যসভা, ভালো করে দেখো, রাজ্যসভার সদস্যদের, এটা কিন্তু সদস্যদের বলেছে, এটা কিন্তু অস্থায়ী, এটা কিন্তু হবে না, এখানে বলছে সদস্য, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে 6 বছর। লোকসভা ও রাজ্যসভা সদস্যদের হওয়ার সর্বনিম্ন বয়স যথাক্রমে কত, মানে লোকসভা দেখলাম কত, লোকসভার হচ্ছে 25 বছর এবং রাজ্যসভা দেখলাম 30 বছর, তো অপশন নাম্বার বি। নেক্সট, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত মাসের বেশি হওয়া চলবে না। আমরা দেখলাম যে বছরে কিন্তু দুটো অধিবেশন থাকতেই হবে, তাই জন্য কিন্তু 6 মাসের বেশি হওয়া চলবে না। তারপর দেখো, সংসদের কোনো কক্ষে ভোট সমান বা টাই হলে ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন কে, সেটা হচ্ছে ভারতের লোকসভার স্পিকার। নেক্সট হচ্ছে সংসদের কাজ শুরু করার জন্য ন্যূনতম কত সদস্যের উপস্থিতি বা কোরাম কত, কোরাম হচ্ছে আমি বললাম 10/1 বা 10%। তারপর দেখো, কোনো বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে বিরোধ হলে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী যৌথ অধিবেশন ডাকেন। যৌথ অধিবেশন কত নম্বর ধারা আমরা দেখলাম, সেটা হচ্ছে 108। ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু প্রেসাইড করেন কে, লোকসভার স্পিকার। তারপরে দেখো, পরবর্তী দেখো, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার কি, এইমাত্র বললাম, লোকসভার স্পিকার। তারপরে দেখো, কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আমি বললাম যে কোনো বিল মানে বিল কিনা, সেটার ক্ষমতা হচ্ছে লোকসভার স্পিকারের রয়েছে। নেক্সট দেখো, সংবিধানের বাজেট শব্দের পরিবর্তে কোন কথাটি ব্যবহার করা হয়েছে। আমি বললাম যে বাজেট শব্দটা কিন্তু সংবিধানের কিন্তু নেই, সেটা হচ্ছে বার্ষিক আর্থিক বিবরণী বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। নেক্সট দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, যাকে লোকসভার জনকও বলা হয়। এর উত্তর কী হবে, লোকসভার জনক বলা হয় কাকে, জিভি মাপালাঙ্কার। নেক্সট দেখো, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন। প্রথম চেয়ারম্যান বা সভাপতি ছিলেন কে, দেখো এটা হচ্ছে, যারা এই উত্তরটা না জানো তারা, যারা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি আমার যে ক্লাসটা দেখেছো তারাই তাও করতে পারে। কেন, কারণ এটা উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কারণ তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং উপরাষ্ট্রপতি কিন্তু ভারতের রাজ্যসভার চেয়ারম্যান হয়। এবং পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা কিন্তু উত্তর আমি, মানে এটা কিন্তু আলোচনা করেছি থিওরির মধ্যেই। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা আজকের পার্লামেন্ট, আজকে আমাদের 8 নম্বর ক্লাস ছিল। তো অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলে আর আমাদের মোটামুটি পলিটার কত আর অল্প করা ক্লাস আছে, তাহলে কিন্তু আমাদের পলিটির যে হট টপিকগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা ভূগোল এবং স্ট্র্যাটেজিকে কমপ্লিট করব। তো এই ছিল আজকের ক্লাস। আমার আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে, পিডিএফটা কিন্তু
আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা এগুলোকে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তো টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আর তোমাদের বলবো অবশ্যই কিন্তু এই যে স্টাডি ম্যাটেরিয়াল এগুলো কিন্তু নিয়ে নাও, একদম ব্রহ্মাস্ত্র। পরীক্ষার আগে তোমরা কিন্তু এগুলো ভালো করে তৈরি করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। তো এগুলো কিন্তু নিয়ে অবশ্যই শুরু করে দাও পড়াশোনা ভালো করে। সামনে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, শুধুমাত্র পুলিশ নয়, প্রচুর সব পরীক্ষারে কিন্তু ভ্যাকান্সি আসবে। তো অবশ্যই কিন্তু তোমরা এগুলো নিয়ে শুরু করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।